শ্বশুরবাড়ি যাওয়ার 6-7 দিন পর আমার কলের ডান্ডেলেকে ব্যথাটা হয়। আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এখানে 8টা সেলাই পড়েছিল, এখানে 4টে সেলাই পড়েছিল। এখানে? হ্যাঁ, এখানে চিহ্ন আছে আমার এখনো। দিয়ে সেই লেগে যাওয়ার আমি বুঝতে পারিনি তখন। ডাক্তার জিজ্ঞাসা করেছিল, অতটা বুঝতে পারিনি। কিন্তু রিসেন্ট এই 2 বছর হলো যন্ত্রণা বেশি হয়। হাড়টা বেঁকে শ্বাসনলী মানে খাদ্যনলীর কাছে ঢুকে আছে, মানে গলায় যে লাল স্পট বসে গিয়েছে। ডাক্তারকে আবার দেখিয়েছিলাম, ডাক্তার বলে এটা অপারেশন করতেই হবে। হ্যাঁ দিদি, যদি অপারেশন টাকা যদি এখান থেকে জিততে পারি, যদি অপারেশন হয়ে কিছু বাঁচে, আমি দোকানে কিছু লাগাতে চাই। দেখা যাক, রাউন্ডগুলো থেকে বেশি বেশি করে টাকা তোলো অন্তত। ওকে, চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো ধাক্কা লেগে সব পড়ে গেল। মন আমার নাস্তা না, হ্যাঁ, গুড। জনের হৃদয় এক জায়গায় জড়ো করো আগে। কারো ধার ধার না, জড়ো করে তোলে হয় না, উঠছে না। দিন আমার যাচ্ছে ভালো, মা দিকে টাকাগুলো পড়ে যাচ্ছে। বাড়িতে দোকানে এখানে ওখানে, যেখানে নিচে আগে ঢোকাও, নিচে আগে ঢোকাও। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ঝটকা মারো, হ্যাঁ ঝটকা মারো, ভালো করে ঢোকাও, খুন্তিটা ঢোকাও। হ্যাঁ, গুড। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল। পেটের কাছে চলে গেছে, টাকা পড়ে যাচ্ছে। এই অবস্থা নিচে ঢোকাও। ও, পাঁচশো আছে 7টা, মানে 3500। 210, 20, 30, 7230। এবার কবিতা। আমি এখন দত্তপুকুরে একটা বাড়িতে থাকি। দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিলাম। বিয়ে করার পর কিছুদিন পর থেকেই দেখি যে আমার সাথে আর ভালো ব্যবহার করছে না। তারপরে সংসারে খরচা দিত না, বাড়িতে ঠিকঠাক আসতো না। আমি সেগুলো কিছু বলতে গেলেই আমার উপর অত্যাচার বেড়ে যেত, মারধর করতো। তো আমি ভাবলাম হয়তো একটা বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। কে ভাবায় তোমাদের এরকম করে? ভাবো কেন যে ঠিক হওয়ার নয়, যে ঠিক নয় সে ঠিক আর হবে না। এটাই। এবার ছেলে হলো, ছেলে হওয়ার পরে দেখলাম যে ছেলে হওয়ার 1 বছর পর থেকে উনি সন্ন্যাস ধর্ম নিলেন। তারপর থেকে বাড়িতে ঠিকঠাক আসে না, কোথায় থাকে কি করে জানি না। ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন যায়। ছেলের যে পড়াশোনা বা আমাদের যে একটা সংসারের খরচা, সেগুলো আমি কোনোভাবে জোগাড় করতে পারতাম না। তো উনি পাঠাতেনও না? না, কিচ্ছু দিত না, কোনো রকম সহযোগিতা করতো না। এবার আমি কি করব সেই পরিস্থিতিতে? এই একটা মালিকের আন্ডারে কাজ করতাম। উনি বাড়িতে আমাদেরকে মাল দিয়ে যেত। ওই যে আনারকলি যে ড্রেসগুলো হতো ফ্যান্সি ডিজাইনের, সেগুলো আমি বাড়িতে তৈরি করতাম, সেলাই করতে। হ্যাঁ। এবার আমার গরু ছিল বাড়িতে, বাড়িতে মন্দির আসে, 5 বার মন্দিরের সেবা দিতে হয়। রাত 12টা পর্যন্ত ওই মেশিনের কাজ করে আবার রাত 3টের সময় উঠে আবার ওই সেলাইগুলো করতাম। এই করে আমি ছেলের পড়াশোনার খরচা এবং আমাদের সংসারের খরচাগুলো এইভাবে চালাতাম। এবার এই করতে করতে লকডাউন এসে গেল। আমি লকডাউনে আরও পরিস্থিতি খারাপ হলো। আমি যে সেলাই কাজগুলো করতাম সে কাজগুলো সব বন্ধ হয়ে গেল। এবার আমি নিজের খাওয়া জোগাড় করতে পারছি না, ছেলের পড়াশোনার খরচা। এবার দত্তপুকুরে একজনের বাড়িতে আমি ওখানে চলে এসেছি, ওখানে থাকার জন্যে। কার বাড়ি চলে এলে? একটা দাদা বাড়িতে, মানে স্কুল টিচার ছিল তিনি, খুব ভালো ছিলেন উনি, আমাদেরকে খুব ভালোভাবে রেখেছিল। ছেলেকে নিয়ে উনি ছেলেকে আমার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, সমস্ত খরচা টরচা চালাতো। হঠাৎ তার বাড়িতে কাজ করতে? হ্যাঁ, কাজ করি। সারাদিন ওখানেই হ্যাঁ, থাকতে? ওনার একটা ছেলে আছে, হ্যাঁ একটা ছেলে রয়েছে, ছেলেটাও আবার অ্যাবনর্মাল। এবার উনিও হঠাৎ করে মারা গেলেন। এবার আমার যে সব থেকে যে বড় সাপোর্টার আমার বাবা, ওই দাদা মারা গেছে সেইটা শুনে আমার বাবাও, ওই দাদা মারা যাওয়ার 9 দিন পরে বাবাও মারা গেলেন।
এখন মানে আমি যে কি করব বুঝতে পারছি না। আর সব থেকে বড় টেনশন ছিল আমি যে বাড়িতে আছি, সেই বাড়ি থেকে যদি আমাকে বার করে দেয় আমি ছেলেকে নিয়ে যে কোথায় যাব, সেইগুলো কি করব বুঝতে পারছি না। এখন ছেলেটাকে আমি ডাক্তার দেখাচ্ছি পিজি হসপিটালে, আগের থেকে অনেকটা ভালো আছে। তোমার ছেলে না দাদার হ্যাঁ, ছেলে? ওই দাদার ছেলে। ও, কিন্তু দাদার ছেলে তোমার দেখাশোনাতেই আছে? হ্যাঁ, আর আমি- মা কোথায়? ওর মাও মারা গেছে, মা 2020-তে মারা গিয়েছিল। ওকেও কেউ দেখার লোক নেই, ওর আত্মীয় স্বজনরা ওকে কেউ দেখে না, কিন্তু ওর যেটুকু সম্পত্তি আছে সেগুলো নেওয়ার জন্য ওরা ওকেও হুমকি দেয়, এবার আমাকেও ও বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য অনেক রকমভাবে হুমকি দিচ্ছে। তবে পাশের লোকগুলো আমাদেরকে একটু সাপোর্ট করে বলে আমি এখনও ওখানে আসি, কিন্তু ভবিষ্যতে কী হবে কোনো গ্যারান্টি নেই। আর তোমার সন্ন্যাসী স্বামীর কোনো আতাপাতা ঠিকানা না, পেলে? ওর সাথে কোনো কিচ্ছু যোগাযোগ জানোই নেই, না। সম্পর্ক কোথায় নেই। থাকেন জানো না? না। এবার এখন আমার কি করব, এই সেলাইগুলো করি ঠাকুরের ড্রেস, এগুলো মায়াপুরে মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখন আমি ফুটপাতে বসে বিক্রি করি, আর বাড়িতে অর্ডার করলে অর্ডার মাল ওখান থেকে বাড়ি থেকে নিয়ে যায়। দেখি কি বানাও তুমি। সুনন্দা আছে আমাদের ফ্যাশন ডিজাইনার, আর ও এই যে হচ্ছে এগুলো, ভগবানের এটা ফ্যাশন রাধারানীর ডিজাইনার। ড্রেস। কি সুন্দর, বাহ। এগুলো গোপালের ড্রেস। এই যে হ্যাঁ, ওকে। আর এগুলো সব আসন বানিয়ে? হ্যাঁ, এগুলো আসুন। ঠাকুরের আসন। হ্যাঁ, এগুলো সব গোপালের ড্রেস, রাধারানীর ড্রেস আছে। তো এগুলো তোমার খরিদ্দার আছেন যারা হ্যাঁ, নেন? খরিদ্দার আছে। তোমার বাড়ি থেকে কেউ এসছে কবিতা? বাড়ি থেকে আমার একটা দাদার ছেলে এসছে। দাদার ছেলে? হ্যাঁ, আচ্ছা। আর আমার ছেলে আসতে পারেনি, কেন? ওর আজকে টিউশন এক্সাম রয়েছে, আচ্ছা, ওই জন্য আসতে পারেনি। কি পড়াশোনা করছে ও এবার সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে? হ্যাঁ। কোন ক্লাস? 11? 11 হ্যাঁ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কবিতা? ছেলেকেও আমি পড়াশোনা করাতে চাই, এবং আমি চাই যে আমার নিজস্ব একটা বাড়ি হোক, কারণ ওখান থেকে যদি আমাকে বার করে দেয় তখন আমি ছেলেকে নিয়ে কোথায় যাব। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ। দেখো 1 লাখ টাকা পেলে তুমি নিজের একটা আস্তানা গড়তে চাইছো, হ্যাঁ। সেইটা খুব ইম্পর্ট্যান্ট। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব পড়ে গেল ধাক্কা খেয়ে। এক জায়গায় করো সবগুলো। ঢুকিয়ে ঝটকাটা মারো, হ্যাঁ আর হবে ঢুকালে এক জায়গায় হবে করো না। এক জায়গায় করো, এক ঝটকায় তো। হ্যাঁ, উঠছে, এই তো হচ্ছে তোলো। হ্যাঁ, হচ্ছে এই তো। হ্যাঁ, এক জায়গায় করো, আবার এক জায়গায় করে নাও।